আপনার খবর শুরু করেছিলাম শিক্ষা দিয়ে, এবার নজর রাখবো স্বাস্থ্যের দিকে। করোনা নিয়ে নিশ্চিন্তে থাকার জো নেই, সুরক্ষাবিধি মানতেই হবে, কারণ মহামারীর হাত থেকে মুক্তি পাওয়ার সময় এখনো আসেনি। আপনি স্বাস্থ্যবিধি মানতে মানতে ক্লান্ত, কিন্তু এই ভাইরাস ক্লান্ত নয়। এই মর্মেই মঙ্গলবার দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব লভ আগরওয়াল ও নীতি আয়োগের সদস্য ভিকে পল। করোনায় কেন দুশ্চিন্তা আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়, যা আজ বলেছেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব। দেশের 22 জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী। 4 সপ্তাহ ধরে 22 জেলায় সংক্রমণ ক্রমশ বাড়ছে। আজ তাদের বার্তায় এই পয়েন্টগুলো উঠে এসেছে। এর মধ্যে কেরলেই 7, এমনটাই জানিয়েছে কেন্দ্র। আর কোভ্যাক্সিনের মহাসংকট রাজ্যে, এ আপনার অজানা নয়। কিন্তু আজ 1.5 লক্ষ ডোজ ঢুকেছে রাজ্যে। গতকাল 1.5 লক্ষ ডোজ ঢুকেছে রাজ্যে, আর আজ এসেছে আরও 1,72,000 ডোজ। কিন্তু কতটা সমস্যার সমাধান হলো, আদৌ কি হলো? টিকা চাই, কিন্তু টিকা নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের টিকা চেয়ে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। कोविड का बारे में थोड़ा चर्चा किया कि कोविड में हमारा जो वैक्सीन मिला है, जो मेडिसिन मिला है, इसमें थोड़ा और ज़्यादा हमारा चाहिए। इसी के लिए कि हर स्टेट को मिले, हमारा कोई एतराज़ नहीं है, लेकिन हमारा स्टेट में पॉपुलेशन का जो है, पॉपुलेशन का मुताबिक बहुत सारे स्टेट से बहुत कम मिला है। দেশীয় ভ্যাকসিন নিয়ে চরম মাতামাতি, কিন্তু তার উৎপাদনের হার এতই কম, দেশ জুড়ে টিকার মহাসংকট। শুক্রবার থেকে সোমবার টানা 4 দিন কোভ্যাক্সিন দেওয়া বন্ধ ছিল কলকাতায়। সোমবার 1.5 লক্ষ ডোজ ঢুকেছে রাজ্যে, কিন্তু তা চাহিদার তুলনায় নামমাত্র। তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত, 1.5 লক্ষ এলেই কোভ্যাক্সিনের সংকট পুরোপুরি মিটবে না। কোভ্যাক্সিনের এখন অনেক দায়িত্ব আছে। আমরা আজকের ভিডিও কনফারেন্সে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছি এবং লিখিত নির্দেশ যাচ্ছে যে এখন আমরা প্রথম ডোজ, ফার্স্ট ডোজ হিসেবে কোভ্যাক্সিন দেবো না, শুধুমাত্র সেকেন্ড ডোজ কোভ্যাক্সিন যাদের ডিউ আছে তাদের দেবো। মঙ্গলবার কলকাতায় টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে, তবে দেওয়া হচ্ছে শুধু দ্বিতীয় ডোজই। পুরো প্রশাসক ফেরাদ হাকিমের মন্তব্য, মাত্র আমাদের 30,000 এসছে, ওদের 1 লাখ মানুষকে ডোজ দিতে হবে। সেই জন্য আমি বলেছি যে যতটা পাচ্ছি আমরা আগে সেকেন্ড ডোজটা দিয়ে দিই, তারপরে এই সেকেন্ড ডোজ দেওয়ার পরে যদি ভ্যাকসিন থাকে কোভ্যাক্সিন, তখন ফার্স্ট ডোজ চালু করব। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, সোমবার পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন 1,92,00,000 মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছেন 81,25,000। আগামী দিনে 1,11,00,000 মানুষকে দ্বিতীয় ডোজ দিতে হবে। কোভিশিল্ডের ক্ষেত্রে 60 থেকে 40 নীতি নিয়ে চলছে স্বাস্থ্য ভবন। এখন আমাদের তৃতীয় ওয়েভ যাতে আমরা আটকাতে পারি, তার জন্য মূলত শহরের আশপাশে বস্তি এলাকা এবং পেরি আরবান এলাকা, এইগুলো জায়গাতেই কিন্তু আমরা শহরতলি এবং শহর, এই জায়গাতেই মূলত ভ্যাকসিন কনসেন্ট্রেশন করব ফর দ্য ফার্স্ট ডোজ, যদি যেটুকুনি দিতে হয়। কিন্তু মূল আমাদের লক্ষ্য থাকবে যারা গত 2 মাস, যারা 3 মাস থেকে 4 মাস আগে যারা ভ্যাকসিন নিয়েছিলেন কোভিশিল্ড, তাদের সেকেন্ড ডোজটা দেওয়াটা কিন্তু আমাদের প্রাথমিক দায়িত্ব। সবার টিকা চাই, এখনই চাই, কিন্তু পর্যাপ্ত যোগানের অভাব বড় বাধা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরকারি টিকাকরণ কেন্দ্রে কোভ্যাক্সিনের আকাল, কিন্তু বেসরকারি হাসপাতালে চাইলেই মিলছে কোভ্যাক্সিন। কারণ বেসরকারিতে যোগান থাকলেও চাহিদা কম। এবার কেন্দ্রের নথিতেও স্পষ্ট, বেসরকারি হাসপাতালকে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হলেও লাভ হচ্ছে না। 2.5 মাসের লক্ষ্যমাত্রার মাত্র 7% টিকা দিতে পেরেছে বেসরকারি হাসপাতালগুলি। প্রয়োগ করার কথা 25%, প্রয়োগ করেছে মাত্র 7%। টিকাকরণে 2.5 মাসে এমনই হতশ্রী পারফরমেন্স বেসরকারি হাসপাতালগুলির, তথ্য কেন্দ্রীয় সরকারের। রাজ্যসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের তোলা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, 1 মে থেকে বেসরকারি হাসপাতালের জন্য 25% টিকা বরাদ্দ করা হয়। যদিও 1 মে থেকে 15 জুলাইয়ের মধ্যে মাত্র 7% টিকা দিয়েছে বেসরকারি হাসপাতালগুলি, ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে না টিকাকরণের গতি। বেসরকারি হাসপাতাল থেকে টিকা কেনার প্রবণতা কম। কোভ্যাক্সিনের একটি ডোজের দাম 1200 থেকে 1410 টাকা, কোভিশিল্ডের একটি ডোজের দাম 600 থেকে 780 টাকা, স্পুটনিকের একটি ডোজের দাম 1145 টাকা। এত খরচ করে টিকাকরণে অনীহা দেশের সর্বত্রই।
পথে যানবাহন কম থাকায় বেসরকারি হাসপাতালে যাতায়াতের সমস্যা। এর প্রতিফলন মিলছে কোউইন অ্যাপেই। সারা রাজ্যে যখন কোভ্যাক্সিনের আকাল, তখন গাঁটের কড়ি খরচ করলেই পাওয়া যাচ্ছে টিকা। শয়ে শয়ে কোভ্যাক্সিন রয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে, বরং প্রাপকের অভাব। এই পরিস্থিতিতে দেশজুড়েই দাবি উঠছে বেসরকারি হাসপাতালের বরাদ্দ 25% থেকে কমিয়ে 10% করা হোক। এই বরাদ্দ কেন্দ্র কিনে নিয়ে রাজ্যগুলিকে পাঠাক। ঘটনা হলো, কেন্দ্র ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে টিকা কেনে 150 টাকায়। বেসরকারি হাসপাতালকে টিকা না বেচতে পারলে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলোর ভাড়ারে অর্থ ঢুকবে না। এই অবস্থায় কেন্দ্র ডোজ প্রতি খরচ না বাড়ালে বেঁকে বসতে পারে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি। ফলে সহসা সমস্যা মেটার সম্ভাবনা কম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 4,21,000 ভারতীয়র প্রাণ কেড়েছে কোভিড, কিন্তু যারা হাসপাতাল থেকে বেঁচে ফিরেছেন এমন অনেক রোগীর পরিবারই ভয়াবহ দেনায় ডুবে। আইসিইউর খরচ কত? একজন সাধারণ চাকরিরত নাগরিকের 7 থেকে 10 মাসের বেতন, এমনই বলছে একটি সমীক্ষা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় খরচ ঠিক এতটাই। এপ্রিল মে মাসের কথা মনে আছে? দ্বিতীয় ঢেউয়ের সুনামি আছড়ে পড়েছে দেশে। সরকারি হাসপাতালে বেড নেই, অক্সিজেন পাওয়া যাচ্ছে না। পরিজনকে বাঁচাতে বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন বহু মানুষ। সব পরিশ্রম বিফলে যায়নি, বেঁচেও ফিরেছেন অনেকে, কিন্তু পরিবার ডুবেছে ভয়াবহ দেনায়। দিল্লির 24 বছরের তরুণ 2 মাস আইসিইউতে ভর্তি ছিলেন। ছেলেকে বাঁচাতে চেষ্টার কসুর করেননি বাবা অনিল শর্মা। শুধু হাসপাতালের বিলই হয়েছে 36 লক্ষ টাকার। এর সঙ্গে অ্যাম্বুলেন্স, প্রতিদিনের যাতায়াতের খরচ। প্রথমে নিজের জমানো টাকায় হাত দিয়েছেন, পরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে হাত পেতেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, শেষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাত জোর করে দাঁড়িয়েছেন। এত দেনা কিভাবে শোধ করবেন, এই প্রশ্নই প্রতিদিন ভাবাচ্ছে অনিলকে। বিহারের তরুণ অমিত পাসওয়ানকে বাঁচাতে 25 কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে ছুটেছিলেন স্ত্রী সবিতা, বাঁচাতে পারেননি। সরকারি হাসপাতালে বেড ছিল না। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এখন পরিবারের কাছে 2.5 লক্ষ টাকা দেনা। পাসওয়ানের মতন দরিদ্র পরিবারের কাছে এই দেনাই পাহাড় প্রমাণ। ডিউক গ্লোবাল হেলথ ইনস্টিটিউট ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে, কোভিডের জেরে 3 কোটি মধ্যবিত্ত এখন দারিদ্র্য সীমার নিচে। গরিব হয়েছে আরও গরিব। শুধু লকডাউন নয়, কোভিডের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার। আইসিইউ খরচ সাধারণ শ্রমিকের 16 মাসের বেতনের সমান। আইসিইউ এর খরচ সাধারণ চাকরিতে নাগরিকের 7 থেকে 10 মাসের বেতনের সমান। সমীক্ষকদের বক্তব্য, স্বাস্থ্য খাতে ভারতের খরচ কত কম সেই ধূসর ছবিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোভিড। সরকারি পরিকাঠামো এমন বেহাল না হলে চিকিৎসা নিয়ে হয়রানি কম হতো, এমন দেনার বোঝাও চাপত না। সাফ কথা সমীক্ষকদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি স্বাস্থ্য দফতরের, আর সেই জন্যই সেন্ট টেরেজা যক্ষ্মা হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার উপযুক্ত করার সিদ্ধান্ত ব্যাখ্যা একাংশে। হাসপাতালের 150 শয্যায় আপাতত করোনা রোগীদের জন্য বরাদ্দ করা হচ্ছে, পাশাপাশি যক্ষ্মা রোগীদের জন্য ব্যবস্থা রাখছে হাসপাতাল। যক্ষ্মা রোগীদের অন্যতম অবলম্বন কলকাতা পুরসভার সেন্ট টেরেজা টিবি হসপিটাল। স্বাস্থ্য দপ্তর এই হাসপাতালটিকে করোনা হাসপাতালে করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে। এরপরই বানানো হচ্ছে অক্সিজেন প্লান্ট। কিভাবে কাজ করবে নতুন এই পরিকল্পনা? টিবি হসপিটালটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দূরে যে ভবনটি দেখা যাচ্ছে সেই ভবনে মেল ফিমেল 2 জন রোগীদেরই রাখা হবে, কিন্তু এই যে মেল ভবনটি যেখানে পুরুষ টিবি রোগীদের রাখা হতো, এখানে করোনা পেশেন্টদের রাখা হবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এমআর বাঙুর হাসপাতালে করোনা রোগীর চাপ কমাতেই দক্ষিণ শহরতলের এই হাসপাতালের নতুন পরিকাঠামোর সিদ্ধান্ত। আপাতত যা ভাবা হয়েছে তাতে মহিলা যক্ষ্মা রোগীদের 3 তলা ভবনের ওপরের তলায় পুরুষদের জন্য ব্যবস্থা, মাঝের তলায় থাকবেন মহিলা রোগীরা। গ্রাউন্ড ফ্লোরে ডট কেন্দ্র, যক্ষ্মা রোগীদের জন্য নতুন শয্যার ব্যবস্থা। যে 150টি শয্যা আগে থেকেই ছিল তার সবকটি বরাদ্দ করোনা রোগীদের জন্য। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি স্বাস্থ্য দপ্তরের। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যেমন করোনা রোগীর বারবারন্ত হওয়ার সময় যদি যক্ষ্মা আক্রান্তদেরও চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে উদ্বিগ্ন 11 নম্বর বোরোর কোঅর্ডিনেটর। আমাদের এটা প্রস্তাব, মাননীয় প্রাক্তন ডেপুটি মেয়র, বর্তমানে স্বাস্থ্যের যিনি আমাদের সদস্য রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে, তার কাছে আমাদের আবেদন যে বোড়াল টিবি হসপিটালটাকে টিবি হসপিটাল হিসেবেই রাখা হোক।
যেহেতু কলকাতা শহরে একটা টিবি হসপিটাল, বিভিন্ন জায়গা থেকে টিবি রুগীরা আসেন, তাদের ভর্তি করবার জায়গা নেই, সেই জন্য আমরা টিবি হসপিটালটাকে বড়তে আমরা ওটাকে টিবি হসপিটাল রাখবার জন্য আবেদন করছি। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের অবশ্য আশ্বাস, চিকিৎসা বিজ্ঞান ও ওষুধের দৌলতে যক্ষ্মা এখন প্রায় নির্মূল হওয়ার পথে। বাড়াবাড়ি না হলে এখন যক্ষ্মা রোগীদের হাসপাতালে ভর্তি করা হয় না, সে কারণেই ফাঁকা থাকে হাসপাতাল। তবে প্রয়োজনে যাতে অসুবিধা না হয় সেজন্যই যক্ষ্মা হাসপাতালের মহিলা ভবনটি রাখা হচ্ছে, জানান তাঁরা। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। এবার একটা ভালো খবর দিই আপনাদের। সাবালকদের টিকাকরণ তো চলছে, কিন্তু নাবালকদের তাদের কি হবে? কবে টিকা পাবে তারা? এত প্রশ্নের মধ্যেই খানিক আশার আলো। মাসখানেকের মধ্যেই ভারতে শুরু হতে পারে নাবালকদের টিকা। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আর মাত্র 1 মাস, তারপরেই ভারতে শুরু হবে নাবালকদের করোনা টিকাকরণ, এমনটাই আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডেভার। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতে তৃতীয় ঢেউ নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ে মহিলা ও শিশুরাও বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বারবার। ফলে নাবালকদের টিকাকরণ শুরু হলে বিপদের সম্ভাবনা কমবে বলেই মত চিকিৎসকদের। পাশাপাশি শিশুদের টিকাকরণ হয়ে গেলে খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানও। ভারতে নাবালকদের টিকাকরণ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ভারতে নাবালকদের টিকাকরণের জন্য এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে 2টি সংস্থা। তার মধ্যে একটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেপ্টেম্বরের মধ্যে সেই ট্রায়ালের রিপোর্ট আসার সম্ভাবনা। নাবালকদের টিকার ছাড়পত্র পেতে আবেদন জাইডাস ক্যাডিলারও। নাবালকদের টিকাকরণের পক্ষে সওয়াল করেছিলেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়াও। প্রথম বিশ্বের বেশ কিছু দেশে নাবালকদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ভারতেও তা শুরু হওয়া উচিত বলে মত তাঁর। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। টিকা নিয়ে প্রচুর দাবি, প্রচুর ক্ষোভ, জেলায় জেলায় হাহাকার। আপনার প্রশ্ন প্রথম থেকে তুলে ধরছি আমরা। দুয়ারে তৃতীয় ঢেউ ঘুরে দাঁড়াতে টিকাই ব্রহ্মাস্ত্র। আর কতদিন টিকার লাইনে হাহাকার? আমাদের দাবি টিকা চাই, কিন্তু টিকা কই? লাগাতার ক্যাম্পেইন চালিয়ে যাব আমরা। টিভি 9 বাংলা আপনার সমস্যা সমাধানে বদ্ধপরিকর। দেশের মৃত্যু সংখ্যার একটা খতিয়ান আপনাদেরকে দেখাবো। দেখলে হয়তো মন খারাপ হবে, আশঙ্কার ভাঁজ পড়বে কপালে। এই অতিমারী আবহে এদেশে বাড়তি মৃত্যুর সংখ্যা কত জানেন? প্রায় 49 লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জুন মাস পর্যন্ত সরকারি হিসেবে দেশের মৃত্যুর সংখ্যা 4 লক্ষ। কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে। কি ব্যাপার দেখুন তো। এক রিপোর্টে তুলকালাম, কোভিডের ধাক্কায় ভারতে হিসাব বহির্ভূত মৃতের সংখ্যা 49 লক্ষ, এমনটাই দাবি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এক রিপোর্টে। 2020 থেকে 2021 সালের জুন পর্যন্ত অতিমারিতে বাড়তি মৃত্যুর সংখ্যা প্রায় 49 লক্ষ। ভারতের এই মৃত্যুর খতিয়ান প্রকাশ করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। রিপোর্ট কমিটিতে রয়েছেন দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম। এত মৃত্যু, রিপোর্টের ইঙ্গিতে হইচই দেশ জুড়ে। গত জুনের শেষ পর্যন্ত ভারতের সরকারি হিসেব বলেছে দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা 4 লক্ষের কাছাকাছি। কিন্তু এই রিপোর্ট যা বলছে তা তো আঁতকে ওঠার মতো। আপনি কি জানেন বাড়তি মৃত্যু বা এক্সেস ডেথ কাকে বলে? বুঝিয়ে বলি। অতিমারির সময় নথিভুক্ত অন্যান্য মৃত্যুকে এক্সেস ডেথ বা অতিরিক্ত মৃত্যু হিসেবে ধরা হয়। রিপোর্ট বলছে এই অতিরিক্ত মৃত্যু সংখ্যার খতিয়ান গোটা পরিস্থিতির সার্বিক একটা ছবি তুলে ধরতে পারে। কিভাবে বিচার করা হয় এই অতিরিক্ত মৃত্যু? রিপোর্ট বলছে নথিভুক্ত না হওয়া কোভিড মৃত্যু এবং পরোক্ষে কোভিডের সঙ্গে যুক্ত মৃত্যুকে এই আওতায় ফেলা হয়। অতিমারির সময় অন্যান্য রোগের চিকিৎসা থেকে অনেক সময় নজর সরে যেতে পারে। ফলে অতিমারি পরিস্থিতিতে অন্য কোনো রোগী চিকিৎসা না পেয়ে মারা গেলে তাকে অতিরিক্ত মৃত্যুর তালিকায় রাখা হয়। এই রিপোর্টে একাধিক তথ্য উল্লেখ করে বলা হয়েছে ভারতের সরকারি মৃত্যু তালিকার বাইরেও বহু মৃত্যু হয়েছে। রিপোর্ট বলছে সম্প্রতি অতিমারিতে বিশ্বে 40 লক্ষ মৃত্যুর যে খতিয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থা তুলে ধরেছে তাও যথার্থ নয়। আরও একটা চমকে ওঠার মতো তথ্য রয়েছে এই রিপোর্টে।
বলা হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় প্রথম ধাক্কায় কম মৃত্যু হয়েছে, এই ধারণা ভারতে প্রচলিত। তবে সম্ভবত কোভিডের প্রথম ঢেউ দ্বিতীয়ের থেকে বেশি বিপজ্জনক ছিল। প্রথম ঢেউয়ের মোকাবিলার আত্মতুষ্টি এবং সার্বিক প্রভাবেই দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বেশি হয়। সংবাদ প্রতিবেদন, মিডিয়া রিপোর্ট, রাজ্যগুলোর হাতে থাকা তথ্য সব নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট। আর তাতেই সার্বিক অতিমারি পরিস্থিতির মৃত্যুর খতিয়ান সামনে এসেছে বলে মনে করছে এই গবেষক দল। তারা বলছে এবছর জুন পর্যন্ত 49 লক্ষের কাছাকাছি মৃত্যু দেখেছে দেশ। সংখ্যাটা সম্ভাব্য, তবে সরকারি কাগজে 4 লক্ষ মৃত্যুর থেকে সংখ্যাটা যে ঢের বেশি তা নিয়ে কোনো সন্দেহই নেই বলছে রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।